বাংলাদেশ কি 2030 সালে ফুটবল বিশ্বকাপ খেলতে পারবে? স্বপ্ন নাকি বাস্তবতা? ভাবুন তো, 2030 সালের ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানের পর স্ক্রিনে ভেসে উঠল বাংলাদেশ বনাম আর্জেন্টিনা অথবা বাংলাদেশ বনাম ব্রাজিল। এটা কি শুধুই কল্পনা, নাকি সঠিক পরিকল্পনা থাকলে সত্যিও সম্ভব হতে পারে? আজকের ভিডিওটিতে আমরা আবেগ নয়, কথা বলবো পরিসংখ্যান, বাস্তবতা এবং পরিকল্পনা নিয়ে। বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে, বিশ্বকাপে যেতে হলে কি কি পরিবর্তন করতে হবে, আর 2030 সালে আদৌ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কি না, সব কিছু জানবেন এই ভিডিওটিতে। তাই তো শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি। শুরুতেই আমরা দেখব বাংলাদেশের বর্তমান অবস্থা কোথায় আছে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত কখনোই ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। 2026 সালের জুলাই মাসের সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান 181তম। অন্যদিকে এশিয়ার শীর্ষ দলগুলো হলো জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব। প্রায় সকলেই বিশ্বকাপের সেরা 30 থেকে 40 দলের মধ্যে রয়েছে, অর্থাৎ বাংলাদেশের সামনে ব্যবধান এখনও অনেক বেশি। তারপরে 2030 সালের বিশ্বকাপে যেতে হলে আমাদের কি করতে হবে? বিশ্বকাপে যাওয়ার জন্য শুধু ভালো খেললেই হবে না, দরকার হবে পুরো দেশের ফুটবল কাঠামো বদলে ফেলা। আজ আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি পরিবর্তন, যেই পরিবর্তনগুলো আনলে সহজেই বাংলাদেশ হয়তো বিশ্বকাপে খেলতে পারে। শুরুতে ফিফা র্যাঙ্কিং অন্তত টপ 100তে আনতে হবে। বর্তমানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 181তম, কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বে ভালো অবস্থানে থাকতে চাইলে অন্তত টপ 100তে থাকা চাই। আরও ভালো হবে যদি বাংলাদেশের র্যাঙ্কিং 80তে পৌঁছাতে পারে। এর অর্থ হচ্ছে প্রতি বছর নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ জিততে হবে। শুধু যে র্যাঙ্কিংয়ে বিশ্বকাপে চান্স পাওয়ার জন্য অবধারিত এমনটা নয়, র্যাঙ্কিং ছাড়াও হচ্ছে বিশ্বকাপে চান্স পেতে পারে। তবে এই ক্ষেত্রে র্যাঙ্কিং কমানোর সবথেকে বড় কারণ হচ্ছে র্যাঙ্কিং কমানোর জন্য নিয়মিত অন্য দেশের সাথে ম্যাচ আয়োজন করতে হবে, এবং সেই সাথে বাংলাদেশ যদি জয় পায় তাহলে মনোভাব চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের র্যাঙ্কিং অনেক ধাপ এগিয়ে যাবে। 2 রয়েছে ঘরোয়া লিগের মান বাড়াতে হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখনও এশিয়ার সেরা লিগগুলোর থেকে অনেক 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 পিছিয়ে। সমস্যা হচ্ছে কম প্রতিযোগিতা এই লিগে, বিদেশি খেলোয়াড়ের উপর অতিরিক্ত নির্ভরতা, বিশেষ করে নাইজেরিয়ান প্লেয়ারদের উপর নির্ভরতা বাংলাদেশের অনেক বেশি। দর্শক কম, ক্লাবগুলোর অবকাঠামো দুর্বল। সমাধান কি হওয়া উচিত? সমাধান হওয়া উচিত শক্তিশালী ক্লাবদের লাইসেন্স দেওয়া, যুব একাডেমি বাধ্যতামূলক করা, উন্নত স্টেডিয়াম নির্মাণ, VAR এবং ভালো কোচ নিয়ে আসা। তারপর 3 নম্বরে রয়েছে 10 থেকে 12 বছর বয়স থেকেই খেলোয়াড় তৈরি। বিশ্বের সফল দেশগুলোর দিকে একটু তাকান, 8 থেকে 10 বছর বয়স থেকেই খেলোয়াড় তৈরি করে তারা। স্পেন, জাপান, ক্রোয়েশিয়া, মরক্কো সব দেশেরই শক্তিশালী একাডেমি ব্যবস্থা রয়েছে। বাংলাদেশেরও প্রতিটি জেলায় যদি একাডেমি গড়ে ওঠে তাহলে 5 থেকে 6 বছরের মধ্যে জাতীয় দলে মানসম্মত খেলোয়াড় পাওয়া সম্ভব। 4 নম্বরে রয়েছে বিদেশে খেলা ফুটবলারের দরকার। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ ফুটবলার দেশীয় লিগেই খেলেন, অথচ জাপান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান তাদের বহু খেলোয়াড় ইউরোপে খেলে থাকেন। বিদেশে খেলা মানেই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা আপ্রাণ প্রচেষ্টা তার মাঝে সৃষ্টি হওয়া, তার মাঝে বেশি গতি থাকবে, উন্নত ফিটনেস ব্যবস্থা পাওয়া, বড় ম্যাচ খেলার চাপ সামলানোর অভিজ্ঞতা থাকবে। তারপরে আমরা একটু 5 নাম্বার দেখে নেই, ফিটনেসের বিপ্লব। বর্তমান ফুটবলে শুধু প্রতিভা যথেষ্ট নয়, 90 মিনিট দৌড়ানোর যে সক্ষমতা থাকতে হবে পুরো মাঠ জুড়ে, সেই সক্ষমতা অর্জন করতে হবে। তার জন্য GPS ট্র্যাকিং, স্পোর্টস সায়েন্স, রিকভারি, নিউট্রিশন সব কিছুই বাধ্যতামূলক করতে হবে। 6 নম্বরে রয়েছে আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলতে হবে। বাংলাদেশ বছরে যদি মাত্র কয়েকটি ম্যাচ খেলে তাহলে র্যাঙ্কিং বাড়বে না, সেই ক্ষেত্রে ম্যাচ খেলার জন্য অভিজ্ঞতাও বাড়বে না। তাই তো প্রয়োজন আফ্রিকার দল কিংবা মধ্যপ্রাচ্যের দল, মধ্য এশিয়ার দল অথবা দক্ষিণ পূর্ব এশিয়ার দলগুলোর সাথে নিয়মিত ম্যাচ আয়োজন করা। 7 নম্বরে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে 7 নম্বর প্রবাসী বাংলাদেশি ফুটবলার।
বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফুটবলার রয়েছে। যদি যোগ্য খেলোয়াড়দের জাতীয় দলে আনা যায় তাহলে দলের মান অনেক বেড়ে যেতে পারে। হামজা চৌধুরীর কথাই ধরুন না কেন, হামজা চৌধুরী বাংলাদেশে আসার সাথে সাথেই বাংলাদেশের ফুটবলে বিপ্লব শুরু হয়েছে। সেই রকমই বেশ কিছু ফুটবলার রয়েছে বিভিন্ন দেশে, তারা আসলে বাংলাদেশের মার্কেট ভ্যালু আরও বৃদ্ধি পাবে তুলনামূলকভাবে। অবশ্য এই মডেলগুলো অনেক দেশই ফলো করে থাকে। আপনি একটু মরক্কোর কথাই চিন্তা করুন, কিংবা ফ্রান্সের কথাই চিন্তা করুন, কিংবা স্পেনের কথাই চিন্তা করুন না কেন, তাদের ম্যাক্সিমাম প্লেয়ারগুলোই থাকে অন্য দেশের। নিজ দেশের প্লেয়ার তেমন একটা পাওয়া যায় না বললেই চলে। তারপর রয়েছে 8 নম্বর পার্ট, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি 2 বছরে বারবার কোচ পরিবর্তন না করে একটি 10 বছরের পরিকল্পনা হাতে নেওয়া উচিত, যেমনটা করেছে জাপান। 2050 সালের মধ্যে তারা একটি প্ল্যান করেছে বা প্রজেক্ট হাতে নিয়েছে যেন 2050 সালের ভিতরে তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারে। সেই রকম বাংলাদেশেরও একটি প্ল্যান করা উচিত, 10 বছরের বা 5 বছরের অথবা আরও বেশ কিছু বছরের পরিকল্পনা হাতে নিতে পারে। সেই ক্ষেত্রে 2 দিন পর পর কোচ চেঞ্জ না করাই ভালো। বাংলাদেশ কি 2030 বিশ্বকাপ খেলতে পারবে? এবার সবথেকে বড় প্রশ্ন। এই সকল দিকে যদি বাংলাদেশ একটু নজর দিতে পারে এবং প্রবলেমগুলো সলভ করতে পারে, সেই ক্ষেত্রে বাংলাদেশের 2030 সালে ফুটবল বিশ্বকাপে খেলা অনেকটাই হয়তো সহজ হয়ে যেতে পারে। তারপরেও আপনাদের মনে সবথেকে বড় প্রশ্ন, বাংলাদেশ কি 2030 বিশ্বকাপে খেলতে পারবে? তবে আমরা একটু গাণিতিকভাবে হিসাব করে দেখি, কেননা এখন পর্যন্ত 2026 বিশ্বকাপে টোটাল 48টি দেশ অংশগ্রহণ করেছিল এবারের বিশ্বকাপে, কিন্তু ফিফার প্রেসিডেন্ট ইতোমধ্যে ঘোষণা দিয়েছে 2030 সালে মোট 64টি দেশ নিয়ে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে দল বেড়ে যাবে দ্বিগুণ। সেই ক্ষেত্রে বাংলাদেশের চান্স পাওয়ার সম্ভাবনা বলা চলে তুলনামূলকভাবে বেশি। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে এই স্বপ্নটা আদৌ অসম্ভব নয়, কিন্তু শুধু আবেগ দিয়ে নয়, দরকার পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, ভালো কোচিং স্টাফ, একাডেমিক সুবিধা, আন্তর্জাতিক অভিজ্ঞতা আর দীর্ঘমেয়াদী বিনিয়োগ। স্বপ্ন দেখতে সবাই পারে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আজ থেকেই কাজ শুরু করতে হবে বাংলাদেশ ফুটবলের। আপনার কি মনে হয় বাংলাদেশ কি 2030 বিশ্বকাপে হামজার হাত ধরে বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে, নাকি আরও সময় লাগবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান।